করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের যে বিষয়টা, এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের কোর্স কোড 24-3009। কোর্সের নাম উদ্ভিদ প্রজনন। আজকের আমার লেকচার নম্বর 10। লেকচারের শিরোনাম হচ্ছে সংকর সাবল্য প্রজনন বা হেটেরোসিস ব্রিডিং। তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। এই অধ্যায়টা পড়তে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংকর সাবল্য বা হেটেরোসিস বলতে কি বোঝায়। দুটি কৌলিক বিভিন্নতা সম্পন্ন অনাত্মীয় প্রজনকের মধ্যে সংকরায়নের ফলে সৃষ্ট F1 উদ্ভিদ যদি প্রজনকদ্বয় অপেক্ষা অধিকতর তেজ, বৃদ্ধি এবং ফলন দেয় তবে তাকে হেটেরোসিস বলে। একে সংকর সাবল্য বা হাইব্রিড ভিগারও বলে। তাহলে আমরা এখানে তিনটা শব্দ আমরা শিখলাম। প্রথম শব্দটা হচ্ছে হেটেরোসিস, দ্বিতীয় শব্দ সংকর সাবল্য, তৃতীয় শব্দ হচ্ছে হাইব্রিড ভিগার। তাহলে দুইটা কৌলিক বিভিন্নতা সম্পন্ন অনাত্মীয় প্রজনকের মধ্যে সংকরায়ন করানো হলো, সেখান থেকে F1 পাওয়া গেল। F1 যদি তার মাতৃ এবং পিতৃ প্রজনকের চেয়ে যদি উন্নত হয়, যদি তেজ, বৃদ্ধি বা ফলন বেশি দেয়, তখন তাকে বলা হয় হেটেরোসিস। একে সংকর সাবল্য বা হাইব্রিড ভিগারও বলে। 1914 সালে ডক্টর G.H. শাল হেটেরোসিস শব্দটি প্রথম ব্যবহার করেন। তিনি দুটি গ্রিক শব্দ হেটেরোস এবং ওসিস থেকে হেটেরোসিস শব্দটি গ্রহণ করেন। আর হেটেরোসিস শব্দটি দিয়ে ভিন্ন অবস্থা বোঝানো হয়। প্রজনকদ্বয় অপেক্ষা ভিন্ন অবস্থা বোঝানোর জন্যই তিনি হেটেরোসিস শব্দটি গ্রহণ করেন। এর আগে কিন্তু 1912 সালে উনি হাইব্রিড ভিগার শব্দটি নেন। পরে 1914 সালে উনি বললেন হেটেরোসিস। হেটেরোসিস মানে হচ্ছে ভিন্ন অবস্থা, মানে মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে তাদের যে প্রথম জনু F1 যদি উন্নত হয়, তখন তাকে তিনি হেটেরোসিস নামকরণ করেন। এখানে আমরা একটা উদ্ভিদের প্রজননের ফলে কি হলো দেখি। একটা উদ্ভিদ যেটা লো ইল্ডিং, মানে কম ফলন দেয়, হাই ডিজিজ রেজিস্ট্যান্স, সে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি। দ্বিতীয় যে উদ্ভিদটা সেটা হচ্ছে হাই ইল্ডিং, তার ফলন ভালো বাট লো ডিজিজ রেজিস্ট্যান্স, তার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এখন এদের মধ্যে ক্রসিং করা হলো। ক্রসিং করার ফলে নতুন যে উদ্ভিদটা পাওয়া গেল সেটা হচ্ছে হাই ইল্ডিং, হাই ডিজিজ রেজিস্ট্যান্স। মানে হচ্ছে কি এরা উচ্চ ফলনশীল হবে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের অনেক বেশি হবে। এই F1 হাইব্রিড যেটা, এটাকে আমরা বলছি এখানে একটা হেটেরোসিস ঘটে গেছে। This tendency of hybrids to obtain superior characteristics of both parents is known as heterosis or hybrid figure. প্যারেন্টস এর চাইতে উন্নত বা দুটো প্যারেন্টের চাইতেই সুপিরিয়র, এই জন্য এইটাকে বলা হচ্ছে হেটেরোসিস অর হাইব্রিড ভিগার। এখানে দেখো দুইটা পাশাপাশি, দুই দিকে দুইটা ইনব্রেড লাইন আর মাঝখানে তাদের হাইব্রিড। ইনব্রেড লাইনগুলোর চাইতে তাদের হাইব্রিড কিন্তু অনেক বড়। এখন তোমরা নিশ্চয়ই জানো ইনব্রেড লাইন মানে কি, স্বপ্রজনিত সারি। স্বপ্রজনিত সারি মানে কি, কোন একটা উদ্ভিদে যদি 7 বছর 8 বছর ধরে যদি শুধুমাত্র স্বপরাগায়ন করানো হয়, তখন দেখা যায় কি সেই উদ্ভিদে সমস্ত হোমোজাইগাস জিনগুলো এক জায়গায় হয়। মানে সেই উদ্ভিদে শুধুমাত্র তার হোমোজাইগাস জিনগুলোই থাকে, এবং হোমোজাইগোসিটি থাকার কারণে সেই উদ্ভিদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলোকে খুব সহজেই নিরূপণ করা যায় এবং তাদেরকে বাছাই করে নেওয়া যায়। এবং এই ধরনের যে সারি, এটাকে বলা হয় ইনব্রেড লাইন। এখন দুইটা ইনব্রেড লাইন পাওয়া গেল, এই দুইটা ইনব্রেড লাইনের মধ্যে ক্রস করানো হলো। ধরো একটা ইনব্রেড লাইনে তার হচ্ছে উচ্চ ফলনশীল বৈশিষ্ট্য, আরেকটি ইনব্রেড লাইনে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৈশিষ্ট্য, এবং এই দুইটার মধ্যে যখন ক্রস করানো হলো, দেখা গেল তাদের যে F1 মানে যে সংকরটা পাওয়া গেল, সেই সংকর তার মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে অনেক বেশি তেজস্বী হয়ে থাকে, এবং এটাকেই তখন বলা হচ্ছে হেটেরোসিস বা হাইব্রিড ভিগার।
হেটেরোসিসের প্রকারভেদ। উৎপত্তি, প্রকৃতি, জনন ক্ষমতার উপরে ভিত্তি করে হেটেরোসিস দুই প্রকার হয়। প্রকৃত হেটেরোসিস বা ইউ হেটেরোসিস, আর হচ্ছে অপ্রকৃত হেটেরোসিস বা সিউডো হেটেরোসিস। এবার আমরা দেখি প্রকৃত হেটেরোসিসটা কি। বংশানুসরণযোগ্য হেটেরোসিসকে প্রকৃত হেটেরোসিস বলে। এর জন্য দায়ী জিনগুলোর উৎস এবং প্রকৃতির উপর ভিত্তি করে এটি দুই প্রকার হয়: পরিব্যক্তীয় হেটেরোসিস বা মিউটেশনাল হেটেরোসিস এবং সুষম হেটেরোসিস বা ব্যালেন্সড হেটেরোসিস। প্রকৃত হেটেরোসিস কেন বলছি? কারণ এটা তাদের বংশানুক্রমে বাহিত, হ্যাঁ, এইটি বংশানুসরণযোগ্য এবং এই হেটেরোসিসের জন্য জিনের কোনো বৈশিষ্ট্য দায়ী, এবং এটা দুই ধরনের হয়ে থাকে: পরিব্যক্তীয় হেটেরোসিস এবং সুষম হেটেরোসিস। এবার আমরা দেখি পরিব্যক্তীয় হেটেরোসিস কাকে বলে। কোন পরপরাগী উদ্ভিদের পরিব্যক্তির মাধ্যমে সৃষ্ট ক্ষতিকারক, অনুপযোগী এবং প্রায়শ ঘাতক প্রচ্ছন্ন জিনকে উৎকৃষ্ট প্রকট জিন দাবিয়ে রাখার ফলে যে হেটেরোসিস পাওয়া যায় তাকে পরিব্যক্তীয় হেটেরোসিস বলা হয়। তাহলে কোন একটা উদ্ভিদের প্রথমে পরিব্যক্তি হলো, পরিব্যক্তির ফলে তার মধ্যে কিছু ক্ষতিকর কিছু বৈশিষ্ট্য দেখা গেল, এবং এই বৈশিষ্ট্যগুলোকে কোন একটা উৎকৃষ্ট প্রকট জিন দাবিয়ে রাখছে, এবং দাবিয়ে রাখার ফলে F1 যে হাইব্রিড, তার মধ্যে এক ধরনের হেটেরোসিস দেখা যাচ্ছে। এই হেটেরোসিসকে বলা হচ্ছে পরিব্যক্তীয় বা মিউটেশনাল হেটেরোসিস। এরপর হচ্ছে সুষম হেটেরোসিস, ব্যালেন্সড হেটেরোসিস। দুটি ভিন্ন রকমের প্রজনকের মধ্যে সংকরায়ন ঘটার ফলে F1 উদ্ভিদে সুষম জিন সংযোগ সৃষ্টি হলে যে প্রকৃত হেটেরোসিস দেখা যায় তাকে সুষম হেটেরোসিস বলে। সংকর জাত সৃষ্টির জন্য উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এই ধরনের হেটেরোসিস ব্যবহৃত হয়। মানে এটা হচ্ছে একটা নরমাল ক্রসিং, ঠিক আছে? একটা নরমাল ক্রসিং এর ফলে যে সুষম জিন সংযোগ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে সুষম হেটেরোসিস। এবার আমরা দেখি অপ্রকৃত হেটেরোসিস বা সিউডো হেটেরোসিস কাকে বলে। অনেক সময় সংকর উদ্ভিদে আকস্মিক এবং অতিরিক্ত কিন্তু ক্ষণস্থায়ী তেজ এবং অতিরিক্ত অঙ্গজ বৃদ্ধি লক্ষ্য করা যায়। উপযুক্ত পরিবেশ এবং উৎকৃষ্ট পরিচর্যা সংকর উদ্ভিদে এই ধরনের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাতে পারে, কিন্তু এর কোনো কৌলিক ভিত্তি নেই। একে প্রকৃত হেটেরোসিস, একে অপ্রকৃত হেটেরোসিস বলে। ফসল উন্নয়নের ক্ষেত্রে এর কোনো বাস্তব প্রয়োগ নেই। মানে এটা হচ্ছে ভালো পরিবেশ পেয়ে গেছে বা ভালো পরিচর্যা পেয়ে গেছে, সেই কারণে এই উদ্ভিদগুলোর মধ্যে কিছু ভালো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু হেটেরোসিস দেখা যাচ্ছে, এবং যেহেতু এটা বংশানুক্রমে বাহিত হয় না, এটা সে অনেক বেশি যত্ন পাওয়ার ফলে তার মধ্যে এই হেটেরোসিস সৃষ্টি হয়েছে, সে কারণে এটাকে বলা হচ্ছে সিউডো হেটেরোসিস। এটা কিন্তু পরবর্তী বংশধরে আর পাওয়া যাবে না। এবার হচ্ছে হেটেরোসিস পরিমাপন। তিন ভাবে হেটেরোসিস পরিমাপ করা হয়: আপেক্ষিক হেটেরোসিস বা রিলেটিভ হেটেরোসিস, উৎকৃষ্ট হেটেরোসিস বা হেটেরোবেলটিওসিস, আদর্শ হেটেরোসিস বা স্ট্যান্ডার্ড হেটেরোসিস। তিন ভাবে আমরা হেটেরোসিসকে মাপতে পারি। এবার আমরা দেখি আপেক্ষিক হেটেরোসিস কি। F1 সংকর উদ্ভিদের গড় মান থেকে দুই প্রজনকের গড় মানের পার্থক্য এবং মধ্য প্রজনকের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করলে হেটেরোসিস নির্ণয় করা হয়। তাহলে কি F1 সংকর উদ্ভিদের গড় মান থেকে দুই প্রজনকের গড় মানের পার্থক্য, F1 মাইনাস MP, MP মানে হচ্ছে মিড প্যারেন্ট, দুই প্রজনকের গড় মান। ধরো একটা প্রজনকের ফলন ধরো 10 কুইন্টাল, আরেকটা প্রজনকের ফলন 20 কুইন্টাল, তাহলে তাদের গড় কত হবে? 15 কুইন্টাল। তাহলে আমি যদি F1 এ আমি যদি 30 পাই, 30 কুইন্টাল যদি পাই, তাহলে আমি কি করব? এই 30 থেকে 15 কে বিয়োগ দেব, তাকে আবার ডিভাইড করব 15 দিয়ে, ঠিক আছে? এবং এইভাবে যেই শতকরা ভাবে যে হিসাবটা করা হয় এটাকে বলা হচ্ছে আপেক্ষিক হেটেরোসিস বা রিলেটিভ হেটেরোসিস। এখানে মিড প্যারেন্ট বা মধ্য প্রজনক হচ্ছে এখানে মেইন বিষয়, এবং এর উপরে ভিত্তি করে এই হেটেরোসিসটাকে নির্ধারণ করা হয়। দুই নাম্বার হচ্ছে উৎকৃষ্ট হেটেরোসিস। এটা হচ্ছে বেটা প্যারেন্ট, F1 এর গড় মান মাইনাস বেটা প্যারেন্ট, গড় উৎকৃষ্ট প্রজনকের যে গড় মান
তাকে বিয়োগ দেব, তাকে আবার ওই উৎকৃষ্ট প্রজনকের গড় মান দিয়ে ভাগ করব, তাকে 100 দিয়ে গুণ করব। এটাকে বলা হচ্ছে উৎকৃষ্ট হেটেরোসিস। উৎকৃষ্ট মানে হচ্ছে উৎকৃষ্ট প্রজনকের গড় মান। এবং এইভাবে এই বেটা প্যারেন্ট হেটেরোসিস নির্ণয় করা হয়। এটা একটা নাম হচ্ছে হেটেরোবেলজিওসিস। আদর্শ হেটেরোসিস, এটাই আসলে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ফসলের হেটেরোসিস পরিমাপ করার জন্য। F1 সংকর উদ্ভিদের গড় মান থেকে যাচাই জাতের বা চেক ভ্যারাইটির গড় মানের পার্থক্য এবং চেক ভ্যারাইটির গড় মানের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করে হেটেরোসিস নির্ণয় করা হয়। F1 মাইনাস সি কে, এটা CV হবে, ধরো F1 মাইনাস CV। চেক ভ্যারাইটি মানে কি? কোনো একটা ভ্যারাইটি বা কোনো একটা জাত, যে জাতটার সাথে আমি এই হাইব্রিডের তুলনা করব, মানে যে জাতের চাইতে আমি উন্নত ভ্যারাইটি আমি চাচ্ছি, বা যেই জাতটা বর্তমানে আমি ভালো একটা আবাদি জাত হিসাবে যাকে আমি চাষ করছি, তার চেয়ে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, সেটা যাচাই করার জন্য এটাকে বলা হয় যাচাই জাত বা চেক ভ্যারাইটি। তো এইভাবে F1 থেকে আমি চেক ভ্যারাইটির মানটা বিয়োগ দেব, তাকে আবার চেক ভ্যারাইটির মান দিয়ে ভাগ করব, এরপর তাকে 100 দিয়ে গুণ করব। এইভাবে শতকরা হারে এই হেটেরোসিসটাকে নির্ণয় করা যায়। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হেটেরোসিস বা আদর্শ হেটেরোসিস। এবার আমরা দেখি হেটেরোসিসের কারণ। 4 ধরনের মতবাদ আছে: কৌলিক মতবাদ, শারীরবৃত্তীয় মতবাদ, সাইটোপ্লাজমীয় মতবাদ এবং প্রাণ রাসায়নিক মতবাদ। আমরা এবার দেখি কৌলিক মতবাদগুলো কি কি। কৌলিক মতবাদ বা জেনেটিক হাইপোথিসিস আবার দুই রকমের আছে। একটাকে বলা হচ্ছে ডমিনেন্স হাইপোথিসিস, অন্যটাকে বলা হচ্ছে ওভার ডমিনেন্স হাইপোথিসিস। প্রকটতা মতবাদ এবং অধিপ্রকটতা মতবাদ। এবার আমরা দেখি ডমিনেন্স হাইপোথিসিসটা কি। ডেভেনপোর্ট প্রথম এই মতবাদ দেন, পরে ব্রুস, কিবল এবং পিলো একে সমর্থন দেন। এই মতবাদ অনুসারে সংকর উদ্ভিদ তৈরিতে যে প্রজনক ব্যবহৃত হয় তাদের জিনোটাইপের উপর হেটেরোসিস নির্ভরশীল। তাহলে কি, সংকর উদ্ভিদ তৈরিতে যে প্রজনক ব্যবহৃত হয় তাদের জিনোটাইপের উপর হেটেরোসিস নির্ভরশীল। যেসব প্রজনকের একই রকম প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিল থাকে, যেসব প্রজনকের একই রকম প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিল থাকে তাদের সংকরে হেটেরোসিস খুব কম পরিমাণে দেখা যায় অথবা একেবারেই দেখা যায় না। কিন্তু প্রজনকদ্বয়ের প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিল ভিন্ন রকমের হলে সংকরে উল্লেখযোগ্য রকমের হেটেরোসিস দেখা যায়। মূলত প্রচ্ছন্ন অ্যালিলের কার্যকারিতা প্রকট অ্যালিল দ্বারা বাধাগ্রস্ত হয় বলেই এক্ষেত্রে হেটেরোসিস লক্ষ্য করা যায়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ইনব্রিড এ আর ইনব্রিড বি, এটা একটা সর্বজনিত সারি, এটা একটা সর্বজনিত সারি, এদের মধ্যে ক্রস করা হলো। এখানে কি কি আছে? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। তার সাথে আমি ক্রস করছি ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল সি স্মল ডি। এর ফলে আমরা যে হাইব্রিডটা পেলাম সেটা হলো ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল সি স্মল ডি। ঠিক তাদের মাতৃ এবং পিতৃ প্রজনকের মতো এখানে প্রকট এবং প্রচ্ছন্ন যে অ্যালিলগুলো দুইটা প্রজনকেই একই রকম। ঠিক আছে, দুইটা প্রজনকেই একই রকম বলে এখানে নো হেটেরোসিস, এখানে কোনো আমরা হেটেরোসিস পাবো না। এবারে আরেকটা ক্রস দেখি। ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল সি স্মল ডি। আর তার সাথে ক্রস করছি কাকে? স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি, ক্যাপিটাল ডি। এদের মধ্যে যখন ক্রস করা হলো, এখানে দেখো প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিলগুলো বিপরীত। এখানে যেটা প্রকট এখানে সেটা প্রচ্ছন্ন, এখানে যেটা প্রচ্ছন্ন এই জাতে সেটা প্রকট। এবং এদের মধ্যে যখন ক্রস করা হলো তখন দেখা গেল কি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি। এবং এখানে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই এখানে সন্নিবেশিত হয়েছে এবং সে কারণে এটাকে বলা হচ্ছে হেটেরোসিস। মানে এই ধরনের ক্রস যদি হয় যেখানে দুইটা প্রজনকের মধ্যে পরস্পর বিপরীত অ্যালিল আছে, প্রকট এবং প্রচ্ছন্ন বিপরীত অ্যালিল আছে বলে এই ধরনের ক্রসের ফলে এখানে হেটেরোসিস উৎপন্ন হয়।
এবার আমরা ডমিনেন্স হাইপোথিসিস একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। প্যারেন্ট হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি স্মল ডি, এর সাথে হচ্ছে স্মল এ ক্যাপিটাল বি স্মল সি ক্যাপিটাল ডি। এটাকে যদি সংখ্যা দিয়ে যদি প্রকাশ করা হয়, ক্যাপিটাল এ মানে প্রকটের জন্য আমরা 2 ধরলাম, প্রচ্ছন্নের জন্য আমরা 1 ধরলাম, 2 1 2 1 মিলে 6 হলো। এখানেও প্রচ্ছন্ন 1 প্রকট 2 মিলে এখানে 6 হলো। আবার যখন সে F1 হয়ে গেল, তখন দেখা গেল কি যেহেতু এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উপরে প্রকট জিন তার প্রকটতা বজায় রাখে, সে কারণে এখানে প্রচ্ছন্ন জিনের লক্ষণ কোনোভাবেই প্রকাশ পাবে না, এবং প্রকট যেহেতু এখানে ডমিনেন্ট, সে কারণে এখানে প্রকটে 2 যোগ হবে। 2 2 2 যোগ করার পরে এখানে পেলাম আমরা 8। তাহলে প্যারেন্ট ছিল 6, দুটো প্যারেন্টই ছিল 6 করে, আর তাদের ক্রসিং এর ফলে যে F1 আমরা পেলাম, সেই F1 এর মান আমরা পেলাম 8। এটা হচ্ছে ডমিনেন্স হাইপোথিসিস অনুযায়ী। এবার হচ্ছে অধিক প্রকটতা মতবাদ বা ওভার ডমিনেন্স মতবাদ। ইস্ট এবং শাল 1908 সালে এবং পরবর্তীতে হাল 1945 সালে এই মতবাদ দেন। এই মতবাদ অনুসারে হেটেরোজাইগোসিটি হেটেরোসিসের জন্য দায়ী, অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এ এটা একটা হেটেরোজাইগাস, সে ক্যাপিটাল এ অথবা স্মল এ এটা হচ্ছে হোমোজাইগাস। এখানে বলা হচ্ছে কি হেটেরোজাইগোসিটি হোমোজাইগোসিটির চেয়ে বেশি ফলন দেবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি হেটেরোজাইগোসিটি হেটেরোসিসের জন্য দায়ী। দেখো এখানে একটা ছবি, এদিকে দেখানো হচ্ছে ফিটনেস, এদিকে দেখানো হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ যখন হোমোজাইগাস, ক্যাপিটালে হোমোজাইগাস, তার ফিটনেস আছে এই পর্যায়ে। স্মল এ তার সে হোমোজাইগাস অবস্থায় আছে, তার ফিটনেস হচ্ছে এখানে, তার ফিটনেস আরো নিচে। কিন্তু এদের মধ্যে যখন ক্রসিং করা হলো, তখন আমরা জিনোটাইপ পেলাম ক্যাপিটাল এ স্মল এ। এটা একটা হেটেরোজাইগাস অবস্থা, এবং এটা হেটেরোজাইগোসিটির কারণে এখানে দেখা গেল এখানে তাদের ফিটনেস 2 প্রজনকের চাইতে অনেক বেশি, এবং এটাকে ব্যাখ্যা করা হচ্ছে এটা হচ্ছে ওভার ডমিনেন্স এর কারণে, হেটেরোজাইগোসিটির কারণে এখানে হেটেরোসিস উৎপন্ন হয়েছে। আবার অ্যালিলগুলোর ভিন্নতার মাত্রা যত বেশি হবে, হেটেরোসিসের পরিমাণও তত বেশি হবে। মানে অ্যালিলগুলো যত বেশি ভিন্ন হবে, A1 A4 A1 A3 A1 A2, তো এখানে A1 A4 A1 থেকে A4 এর দূরত্ব যতটুকু, A1 থেকে A2 এর দূরত্ব তার চেয়ে অনেক কম। সেজন্য বলা হচ্ছে অ্যালিলগুলোর ভিন্নতার মাত্রা যত বেশি হবে, A1 A4 গ্রেটার দেন A1 A3 গ্রেটার দেন A1 A2। এটাকে আরেকটা নাম বলা হচ্ছে জেনেটিক ডিসটেন্স। যতটুকু জেনেটিক ডিসটেন্স থাকবে, সেখানে হেটেরোসিস তত বেশি হবে। এবার হচ্ছে ওভার ডমিনেন্স হাইপোথিসিসের একটা এক্সাম্পল। এখানে প্যারেন্ট পেলাম ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি স্মল ডি, এর সাথে প্যারেন্ট হচ্ছে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি আর হচ্ছে ক্যাপিটাল ডি। এখন এখানে প্রকটতার জন্য দেখানো হচ্ছে, প্রকট বৈশিষ্ট্যের জন্য এখানে দেখানো হচ্ছে 1.5, প্রকট বৈশিষ্ট্য 1.5, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য 1, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 1। তাহলে আমরা প্যারেন্টে পেলাম 5, এখানে প্রচ্ছন্ন 1 প্রচ্ছন্ন 1 প্রকটে 1.5 প্রকটে 1.5, মোট পেলাম 5। আচ্ছা, এরপরে যখন এদের ক্রসিং করা হলো, আমরা পেলাম ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল সি স্মল বি, এবং এইভাবে আমরা যে হাইব্রিডটা পেলাম সেখানে আমরা 2 করে ধরলাম। কেন? কারণ হচ্ছে ওই যে ওভার ডমিনেন্স থিওরি অনুযায়ী এখানে বলা হয়েছে যে হেটেরোজাইগোসিটি অবশ্যই হোমোজাইগোসিটির চেয়ে উন্নত। তাহলে আমি এখানে যেটা আমি 1.5 ধরেছিলাম প্রকটের জন্য, প্রকট হোমোজাইগাসের জন্য যেখানে 1.5 ছিল, সে যখন হেটেরোজাইগাস অবস্থায় আসলো সেটা হয়ে গেল 2। তাহলে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান পেলাম 8। তাহলে প্যারেন্ট ছিল 5 করে, কিন্তু তাদের যে হাইব্রিড সেটা হয়ে গেল 8। তাহলে ওভার ডমিনেন্স হাইপোথিসিস অনুযায়ী এই হেটেরোজাইগোসিটির কারণে এইভাবে হেটেরোসিস প্রকাশ পায়। এইবার আসলে আমরা দেখি শারীরবৃত্তীয় মতবাদ সমূহ। বৃহৎ প্রাথমিক মূলধন মতবাদ এসবি 1930 সালে বলেন সংকর বীজের বৃহদাকৃতির ভ্রূণই হেটেরোসিসের জন্য দায়ী।
ঠিক আছে, এটা একটা শারীরবৃত্তীয় মতবাদ। আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয় পরিপূরকতা মতবাদ। সার্কিসন এবং শ্রীবাস্তব বলেন প্রজনকদ্বয়ের মাইটোকন্ড্রিয়া মিশ্রিত হলে এদের পরিপূরকতায় অধিক শক্তি স্থানান্তর করতে সক্ষম বিধায় হেটেরোসিস প্রকাশ পায়। এখানে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া মিশ্রিত হয় বলেই এখানে হেটেরোসিস প্রকাশ পায়। দ্বিতীয়ত হচ্ছে সাইটোপ্লাজমীয় মতবাদ। সাইটোপ্লাজমীয় নিউক্লিয়ার আন্তঃক্রিয়া। কোন কোন প্রজননবিদ মনে করেন সাইটোপ্লাজমীয় দ্রব্যাদি এবং নিউক্লিয়ার জিন আন্তঃক্রিয়ার ফলে হেটেরোসিস সৃষ্টি হয়। তো এখানেও ওই যে বললাম সাইটোপ্লাজমীয় দ্রব্যাদি বলতে বোঝানো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে যে সাইটোপ্লাজমিক যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ বা ক্লোরোপ্লাস্ট ডিএনএ এদের সম্মিলিত ক্রিয়ার ফলে এখানে হেটেরোসিস সৃষ্টি হয়। প্রাণ রাসায়নিক মতবাদ বা বায়োকেমিক্যাল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে কি জিনীয় পরিপূরকতা মডেল। রবিন্স 1941 সালে বলেন দুটি প্রজনকের জিনের পরিপূরকতার ফলে উৎপন্ন সংকরে দুই ধরনের বৃদ্ধিকারক বস্তু উৎপন্ন হয় বলে হেটেরোসিস প্রকাশ পায়। এখানে বলা হচ্ছে কি একটি প্রজনকে ধরো একটি প্রজনকে এক ধরনের তার জিন থেকে এক ধরনের বৃদ্ধিকারক বস্তু উৎপন্ন হয়, দ্বিতীয় প্রজনকের যে জিন সেখান থেকে আরেক ধরনের বৃদ্ধিকারক বস্তু উৎপন্ন হয়। এখন এই দুইটা প্রজনক যখন মিলিত হলো, এইদের যে দুটা প্রজনকের সংকর যেটা পাওয়া গেল, সেই সংকরে দেখা গেল কি দুইটা জিনই এখানে অবস্থান করছে। তাহলে দুই প্রজনকে দুইটা জিন অবস্থান করছে, এই দুইটা জিন দুই রকমের বৃদ্ধিকারক বস্তু উৎপন্ন করছে। তাহলে একই জাতকে যখন দুই রকমের জিন দুই রকমের বৃদ্ধিকারক বস্তু উৎপন্ন করবে, তখন সেটা অবশ্যই তার মাতা পিতার চাইতে বেশি শক্তিশালী হবে। এখন বলা হচ্ছে যে এই কারণেই এই দুই ধরনের জিনের সম্মিলিত ক্রিয়ার ফলে এখানে হেটেরোসিস প্রকাশ পায়। এবারে দেখি আমরা সংকর সাবল্য প্রজনন বা হেটেরোসিস ব্রিডিংটা কি। সিঙ্গেল ক্রস, ডাবল ক্রস, থ্রি ওয়ে ক্রস, পলি ক্রস, সিনথেটিক ভ্যারাইটি, কম্পোজিট ভ্যারাইটি ইত্যাদি পদ্ধতিতে বাণিজ্যিক সংকর উৎপাদন করা হয়। এগুলো তোমরা সংকরায়নের যে ক্লাসটা সেখানে তোমরা পড়েছো, আমি আর খুব বেশি কিছু বলবো না। সিঙ্গেল ক্রস মানে যখন একটা বৈশিষ্ট্যের জন্য করা হয়, এ আর বি এ যখন ক্রসিং করা হলো সেখান থেকে পাওয়া গেল এ বি, এটা হচ্ছে সিঙ্গেল ক্রস। ডাবল ক্রস কি, এ আর বি এর মধ্যে ক্রস করা হলো, আবার সি আর ডি এর মধ্যে ক্রস করা হলো। এখন এ বি আর সি ডি এর মধ্যে যখন ক্রস করানো হয় তখন তাকে বলা হয় ডাবল ক্রস। থ্রি ওয়ে ক্রস, এ আর বি এর মধ্যে ক্রস করে আমি পেলাম এ বি, এ বি কে আবার যখন সি এর সাথে ক্রস করা হয় তখন সেটা হয়ে যাবে এবিসি, থ্রি ওয়ে ক্রস। আর পলিক্রস মানে যখন অনেকগুলো ক্রসিং করা হয়, দুইটা ক্রস করা হলো তার সাথে আবার আরেকটা ক্রস করা হলো, এটাকে বলা হচ্ছে পলিক্রস। সিনথেটিক ভ্যারাইটি, কম্পোজিট ভ্যারাইটি, এগুলো তোমরা আমার যে সংকরায়নের যে ক্লাসটা আছে তোমরা সেটা যদি দেখে থাকো তোমরা নিশ্চয়ই জানো। তো এইভাবে বাণিজ্যিক সংকর উৎপাদন করা হয়। হেটেরোসিসের সর্বাধিক সুবিধা F1 যৌনতেই সীমাবদ্ধ এবং পরবর্তী যৌনসমূহে এর পরিমাণ কমতে থাকে। তাই হেটেরোসিসের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে প্রতি বছর সংকর বীজ উৎপন্ন করতে হয়। এতে উৎপাদন খরচ অনেক বেশি, তাই কিছু কৌশল প্রয়োগ করা হয়। এবং কি কি কৌশল প্রয়োগ করা হয় আমরা একটু দেখে নিই। কি কি কৌশল? হস্তকৃত পুংহীনকরণ এবং পরাগায়ন। এটা তোমরা সংকরায়নের চ্যাপ্টারে পড়েছো। হস্তকৃত পুংহীনকরণ মানে কি ইমাস্কুলেশন, যেটা তোমরা পড়েছো যে একটা ফুল থেকে তার পুংকেশরটাকে সরিয়ে ফেলা। দ্বিতীয় হচ্ছে উষ্ণ পানি ব্যবহার করে পুংহীনকরণ এবং পরাগায়ন। যখন পুষ্পমঞ্জরীকে যখন গরম পানির মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য যখন রাখা হয় তখন দেখা যায় কি সেই গরম পানিতে উদ্ভিদের পুংস্তবকগুলো নষ্ট হয়ে যায় এবং পুংস্তবকগুলো নষ্ট হওয়ার কারণে এই উদ্ভিদটা স্ত্রী প্রজনক হিসেবে ব্যবহার করা যায়। তৃতীয় হচ্ছে পুংমঞ্জরীহীনকরণ, যদি পুংমঞ্জরি সরিয়ে ফেলা যায় তখন সেটাও একটা স্ত্রী প্রজনক হিসেবে কাজ করবে। 4 নম্বরে হচ্ছে পুং উদ্ভিদ অপসারণ এবং পরাগায়ন। যদি তুমি যে জমিটা ইউজ করছো
সেই জমিতে যদি পুং উদ্ভিদ থাকে সেগুলো যদি তুমি অপসারণ করে ফেলো, তাহলে তুমি তোমার পছন্দ মতো উদ্ভিদ দ্বারা তুমি সংকরায়ন করতে পারবে। তো পুং উদ্ভিদ যদি তুমি সরিয়ে ফেলো তাহলে এটাও তোমার সংকর বীজ উৎপাদনে এটা একটা কৌশল। 5 হচ্ছে পুং বন্ধাত্বের ব্যবহার। কোনো পরপরাগী উভয়লিঙ্গ কোনো ফুল যদি পুং বন্ধা হয়ে থাকে তাহলে তার মধ্যে তোমাকে আর ইমাস্কুলেশনও করতে হবে না, তুমি তোমার প্রয়োজন মতো তাকে পরাগায়ন বা সংকরায়ন করে নিতে পারবে। 6 নম্বর হচ্ছে স্ব অসঙ্গতির ব্যবহার। স্ব অসঙ্গতি সম্পর্কে তোমরা আমার ক্লাসে তোমরা জেনেছো। স্ব অসঙ্গতি মানে কি, যখন কোনো একটা ফুলের মধ্যে এমন কোন একটা বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যের কারণে তার মধ্যে স্বপরাগায়ন হয় না, এবং স্বপরাগায়ন না হওয়ার জন্য তার মধ্যে যে সমস্ত তার অস্বাভাবিকতা থাকে, তার পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যে তার সাইজের পার্থক্য বা এরকম বিভিন্ন কারণে স্ব অসঙ্গতি হয়, এবং এই ধরনের স্ব অসঙ্গতিপূর্ণ বৈশিষ্ট্য যদি তুমি ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে কোনো ইমাস্কুলেশন করতে হবে না, এবং তুমি তোমার প্রয়োজন মতো বা চাহিদা মতো তুমি সংকর উদ্ভিদ উৎপাদন করতে পারবে। এবার আমরা দেখি হেটেরোসিসের ব্যবহার। হেটেরোসিসের ব্যবহার অনেকভাবেই হচ্ছে, বর্তমানে হেটেরোসিস নিয়ে অনেক কাজ করা হচ্ছে। দানা জাতীয় ফসলে উচ্চ ফলন, দানা জাতীয় ফসল বলতে ধান, গম, তারপর হচ্ছে বিভিন্ন লেন্টিলস বা যে ডাল জাতীয় যে সমস্ত ফসল, এগুলোকে বলা হয় দানা জাতীয় ফসল। তো এদের মধ্যে উচ্চ ফলন হেটেরোসিসের মাধ্যমে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে মৌসুমের শুরুতেই ফুল ফল প্রদান করে, এটাও হেটেরোসিসের ব্যবহার। বর্ধিত দৈহিক আকার, অনেকগুলো উদ্ভিদ আছে যাদের অঙ্গজ প্রজননের মাধ্যমে যাদের বংশ বিস্তার হয়, এবং এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে তাদের দৈহিক আকার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং বর্ধিত দৈহিক আকার পাওয়া এটাও হেটেরোসিসের একটা ব্যবহার। 4 নম্বর হচ্ছে পতঙ্গ এবং পীড়ন প্রতিরোধী। এটা দুইটা উদ্ভিদের মধ্যে, দুইটা ইনব্রিড সারির মধ্যে যখন সংকরায়ন করানো হলো এবং সংকরায়ন করানোর ফলে এই পতঙ্গ এবং পীড়ন প্রতিরোধী উদ্ভিদের জাত পাওয়া গেল, এটাও হেটেরোসিসের একটা ব্যবহার। 5 নম্বর হচ্ছে উদ্ভিদ এবং বীজের জীবনী শক্তি বাড়ে। তো উদ্ভিদ এবং বীজের জীবনী শক্তি বলতে কি বোঝানো হচ্ছে, তার বেঁচে থাকার ক্ষমতা বা পীড়ন প্রতিরোধ করার ক্ষমতা। তোমরা জানো যে বিভিন্ন রকমের পীড়ন আছে, যেমন খরা, জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তারপর হচ্ছে শৈত্যপ্রবাহ, এই ধরনের যে বিভিন্ন পীড়ন আছে, এই সমস্ত পীড়নকে প্রতিহত করে উদ্ভিদ এবং তার বীজ বেঁচে থাকার যে ক্ষমতা, এটা হচ্ছে তার জীবনী শক্তি। তো হেটেরোসিসের মাধ্যমে এইভাবে তার জীবনী শক্তি বাড়ানো হয়েছে। এবার আমরা দেখি হেটেরোসিসের সীমাবদ্ধতাগুলো কি কি। হেটেরোসিস ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। আচ্ছা, একটা কথা আমরা প্রথম দিকে যেটা বলেছিলাম যে মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে যদি তার হাইব্রিডের ফলন বা তেজ যদি বেশি হয় তখন তাকে আমরা সাধারণভাবে হেটেরোসিস বলে থাকি। তবে একটা ব্যাপার আছে, যদি মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে অনেক কম ফলন দেয়, ধরো মাতৃ প্রজনক দেয় 15 কুইন্টাল, পিতৃ প্রজনক দেয় ধরো 20 কুইন্টাল, কিন্তু তাদের মধ্যে যখন হাইব্রিড করা হলো তাদের হাইব্রিড দিচ্ছে 10 কুইন্টাল ফলন, তাহলে এটাও কিন্তু এক ধরনের হেটেরোসিস, তবে এটাকে বলা হয় ঋণাত্মক হেটেরোসিস। তবে ঋণাত্মক হেটেরোসিস আর ধনাত্মক হেটেরোসিস, দুই রকমের হেটেরোসিস আছে, দুই রকমের ভাবে প্রকাশ করা হয়। ধনাত্মক হেটেরোসিস মানে বেশি ফলন, আর ঋণাত্মক হেটেরোসিস মানে কম ফলন। তবে সব ঋণাত্মক মানে কিন্তু খারাপ নয়, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন কোনো একটা ফসলের তার রোগের প্রতি সংবেদনশীলতা, মাতৃ প্রজনকের রোগ সংবেদনশীলতা অনেক বেশি, পিতৃ প্রজনকের রোগ সংবেদনশীলতা অনেক বেশি, তাদের হাইব্রিডের রোগ সংবেদনশীলতা তাদের দুই প্রজনকের চাইতে অনেক কম। তাহলে এটা রোগ সংবেদনশীলতা কম মানে কি, সে কোনো একটা রোগ দ্বারা খুব সহজেই আক্রান্ত হচ্ছে না, তার মানে এটা ঋণাত্মক হলেও এটাও কিন্তু আমার জন্য আকাঙ্ক্ষিত হতে পারে। যারা উদ্ভিদ প্রজননবিদ তারা এই ঋণাত্মক হেটেরোসিসটাকেও কিন্তু গ্রহণ করবেন,
যেখানে এই ঋণাত্মক হেটেরোসিসটা কোনো একটা নেগেটিভ বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। হেটেরোসিস ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই হতে পারে। যদি ধনাত্মক হেটেরোসিস হয় তখন তাকে আমরা বলি হাইব্রিড ভিগার বা সংকর সাবল্য। আচ্ছা, এরপরে হচ্ছে হেটেরোসিসের সুফল শুধুমাত্র প্রথম জনুতেই পাওয়া যায়। প্রথম যে হাইব্রিড F1 হাইব্রিড, সেখানেই শুধুমাত্র এই হেটেরোসিস বা অধিক ফলন বা এই বৈশিষ্ট্যগুলো প্রথম জনুতে পাওয়া যাবে। তুমি দ্বিতীয় F2 তে যাও, F2 তে কিন্তু এটা যেহেতু তখন জিন সিগ্রিগেশন করে, তাদের জিনগুলো যেহেতু পৃথকীকরণ হয়ে যায়, পৃথকীকরণ হওয়ার ফলে তার মধ্যে এই সংকর সাবল্য আর দেখা যায় না এবং ধীরে ধীরে এটা কমতে থাকে। তো এটা হচ্ছে হেটেরোসিস একটা সীমাবদ্ধতা, শুধুমাত্র প্রথম জনুতেই পাওয়া যায়। আর যেহেতু শুধুমাত্র প্রথম জনুতেই পাওয়া যায়, কৃষক কি করবে? কৃষক প্রথম বছর যদি ভালো ফলন পায়, সাধারণভাবে আমাদের দেশে কৃষক বা চাষিরা করেন কি, এক বছর চাষ করলেন, তার বীজগুলো সংরক্ষণ করে রেখে দিলেন, পরের বছর আবার জমিতে লাগালেন। এইভাবে আমাদের এখানে কনভেনশনাল যে সমস্ত চাষাবাদ পদ্ধতি, সেখানে এইভাবে কিন্তু ওনারা বীজ সংগ্রহ করে রাখেন পরের বছর লাগানোর জন্য। কিন্তু হেটেরোসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাতৃ এবং পিতৃ প্রজনকের মধ্যে ক্রসিং করে যে সংকর বীজ পাওয়া গেল, এই সংকর বীজ শুধুমাত্র এক বছরই ভালো ফলন দেবে। এই বীজটা আমি যদি কালেকশন করে রাখি এবং পরের বছর যদি আমি লাগানোর চিন্তা করি, তাহলে কিন্তু আমি সফল হব না, কারণ পরের বছর কিন্তু সে এই ফলনটা আর দেবে না। তখন কিন্তু তার মধ্যে জিন সেগ্রিগেশন ঘটবে, তার জিনের পৃথকীকরণের কারণে তার হোমোজাইগোসিটি হেটেরোজাইগোসিটি চেঞ্জ হয়ে যাবে এবং সেই কারণে তখন তার মধ্যে আর পূর্বের মতো F1 এর মতো ফলন আর পাওয়া যাবে না। এই জন্য করতে হবে কি, প্রতি বছর সংকর উদ্ভিদ উৎপাদন করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। এটা হচ্ছে হেটেরোসিসের একটা সীমাবদ্ধতা। এবার আমরা দেখি হেটেরোসিসের সাফল্য। হেটেরোসিসের সাফল্য বলতে আমরা বুঝি দানা জাতীয়, আঁশ জাতীয়, ডাল জাতীয়, ফল, সবজি, ভেষজ, উদ্দীপক জাতীয়, মশলা জাতীয় উদ্ভিদের উন্নয়নে হেটেরোসিসের ব্যবহার কার্যকর ভূমিকা পালন করেছে। এখানে তোমরা দেখবে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন বর্ধিত ফলন, এদের তো বর্ধিত ফলন, তারপর হচ্ছে বর্ধিত দৈহিক আকার, তারপর হচ্ছে উত্তম গুণমান, আগাম পুষ্পায়ন এবং পরিপক্কতা, রোগ বালাই প্রতিরোধিতা, অধিকতর অভিযোজন ক্ষমতা, বৃদ্ধি মাত্রা দ্রুততর, একক আঙ্গিক বর্ধন, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর উন্নয়ন সাধন করা গেছে এই হেটেরোসিসের মাধ্যমে। আচ্ছা, এইবারে আমরা দেখব যে হেটেরোসিস করার ফলে দেখা গেছে কি বিভিন্ন উদ্ভিদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখা যায়, দেখো P1 প্যারেন্ট 1, P2 প্যারেন্ট 2, ভুট্টা গাছ দেখানো হয়েছে প্যারেন্ট 1 এবং প্যারেন্ট 2, এবং তাদের মধ্যে যখন হাইব্রিড করা হলো F1 এ, দেখা যাচ্ছে কি তাদের মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে এই উদ্ভিদের মনে হচ্ছে না অনেক বেশি তেজ সম্পন্ন, এদের হাইট অনেক বেশি, তাদের জীবনী শক্তি অনেক বেশি, ঠিক আছে। এবং এখানে দেখো প্যারেন্ট 1 এর ফলন কিরকম, প্যারেন্ট 2 এর ফলন কিরকম, কিন্তু তাদের যখন হাইব্রিড পাওয়া গেল, এই হাইব্রিডের ফলনটা কেমন হলো? তাহলে এটা কি মাতৃ এবং পিতৃ প্রজনককে ছাড়িয়ে গেছে, তাই না? এবং এই ধরনের যে ঘটনাটা, এটা হচ্ছে হেটেরোসিসের একটা খুব ভালো এক্সাম্পল। এবং এইভাবেই কিন্তু বিভিন্ন দানা জাতীয় যে সমস্ত ফসল আছে, আঁশ জাতীয় যে সমস্ত ফসল আছে, তাদের মধ্যে কিন্তু এইভাবেই হেটেরোসিস পাওয়া গেছে। এটা হচ্ছে একটা ইনব্রেড সারি P1, এটা একটা ইনব্রেড সারি P2, যার মধ্যে বৈশিষ্ট্যগুলো সবগুলোই হোমোজাইগাস অবস্থায় আছে। আর হোমোজাইগাস অবস্থা থাকার কারণে এদের মধ্যে ক্রসিং করার ফলে এখানে ডমিনেন্ট হাইপোথিসিস বা ওভার ডমিনেন্স হাইপোথিসিস অনুযায়ী এখানে হেটেরোসিস পাওয়া গেছে, যেটাকে আমরা বলছি যে এই হাইব্রিডটা মাতৃ এবং পিতৃ প্রজনকের চাইতে অধিক ফলনশীল, অধিক তেজ সম্পন্ন, অধিক গুণাগুণ সম্পন্ন, এবং এটাকে আমরা বলছি একটা হাইব্রিড ভিগার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে একটা
কপি দেখানো হচ্ছে। P1 কিরকম সাইজ দেখো, P2 এর সাইজ দেখো, আর P1 আর P2 এ যখন ক্রসিং করানো হলো তার সাইজ দেখো। এটাকে আবার কেটে দেখানো হলো P1 P2, আর P1 P2 মানে তাদের সংকর। ঠিক আছে, এগুলো হচ্ছে সব কিছু হাইব্রিড ভিগার বা সংকর সাবল্য। তা আজকে আমরা যে ক্লাসটা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা হেটেরোসিস কি আমরা জানলাম, হাইব্রিড ভিগার কি আমরা জানলাম, হেটেরোসিসের সাথে হাইব্রিড ভিগারের কোন জায়গায় পার্থক্য এটাও আমরা জানলাম। হেটেরোসিস ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে, কিন্তু হাইব্রিড ভিগার শুধুমাত্রই ধনাত্মক। ধনাত্মক হেটেরোসিসটাকেই বলা হচ্ছে হাইব্রিড ভিগার। তো তারপর আমরা জানলাম হেটেরোসিসের বিভিন্ন কারণ, হেটেরোসিসের কৌলিক ভিত্তি, ডমিনেন্স হাইপোথিসিস, ওভার ডমিনেন্স হাইপোথিসিস, এগুলো আমরা জানলাম। আর হচ্ছে হেটেরোসিসের ফলে কি ধরনের পরিবর্তনগুলো দেখা যায়, তাদের মধ্যে কি ধরনের, উদ্ভিদের মধ্যে কি ধরনের যে উন্নত বৈশিষ্ট্যগুলো আসে। তারপর হচ্ছে হেটেরোসিসের সীমাবদ্ধতা কি। তোমরা দেখবে যে বিভিন্ন বছরে কিন্তু এই হেটেরোসিস থেকে প্রায় প্রশ্ন আসে। আরেকটা চ্যাপ্টার আছে এটার লেকচার 11তে, ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন তোমরা যখন পড়বে সেখানেও তোমরা হেটেরোসিসের কথাও সেখানে আসবে। এখানে যেমন তোমরা দুইটা ইনব্রিড লাইনের মধ্যে সংকর করার ফলে তোমরা হেটেরোসিস পেলে, ওখানে হচ্ছে ইনব্রিড মানে হচ্ছে স্বপরাগায়ন বারবার যখন করা হয় তখন উদ্ভিদের মধ্যে কি ধরনের দুর্বলতা দেখা যায়, ইনব্রিডিং ডিপ্রেশন সৃষ্টি হয়। তো একটা প্রশ্ন হয় হেটেরোসিস এবং ইনব্রিডিং ডিপ্রেশনের মধ্যে পার্থক্য লিখো। তো হেটেরোসিস কিভাবে প্রকাশিত হয়, হেটেরোসিস ব্রিডিং বলতে কি বোঝো, তো এইরকম বিভিন্ন প্রশ্ন আসে। আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে। আজকের যে ক্লাসটা রেডি করতে গিয়ে আমি উদ্ভিদ প্রজনন ও বিবর্তন ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুঁইয়া, উদ্ভিদ প্রজনন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, R.W. অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, H.K. চৌধুরীর এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং এবং ইন্টারনেট, এই সমস্ত বই এবং ইন্টারনেট ও গুগলের সাহায্য আমি নিয়েছি তোমাদের এই ক্লাসটা রেডি করার জন্য। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসটার সাথে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে একটু পড়ে নেবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে ক্লাসটা মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।